আমি শ্রী বিশ্বনাথ উপস্থিত হয়েছি গল্প হলেও সত্যি নামক অনুষ্ঠান নিয়ে। আজ আমি আপনাদের এমন একটি গল্প বলতে চলেছি যেটি বহু বছর পূর্বে আমার জীবনে ঘটে গেছে। সেই অদ্ভুতুরে গল্পর নাম অদৃশ্য জগৎ। তখন আমি ক্লাস 4-এ উঠেছি। আমার গ্রামের বাড়ি ছিল ডক্টর জীবনরতন ধর হাসপাতালের খুব কাছে। হাসপাতাল আর আমাদের বাড়ির মধ্যেকার অংশে ধুধু মাঠ আর আমবাগান। প্রতিদিন বিকালে ওই মাঠে আমি খেলতে যেতাম। তবে খেলার চেয়েও অন্য একটা বিষয় আমাকে ভীষণ আকর্ষণ করত, আর তা হলো হাসপাতালের অপারেশন থিয়েটার রুম আর রহস্যময় আমবাগান। এই আমবাগান আর অপারেশন রুম নিয়ে সে সময় অনেক গল্প শুনেছিলাম, যা আমাদের মতো বাচ্চাদের পক্ষে যথেষ্ট আতঙ্কের বিষয় ছিল। মহকুমা হাসপাতাল হবার সুবাদে সেখানে প্রতিদিন বহু দূর দূর গ্রাম থেকে প্রচুর রোগীরা আসতেন চিকিৎসা করাতে। অপারেশন রুমেও সদা থাকত কর্মব্যস্ততা। প্রতিদিনই প্রায় 10-12টার বেশি অপারেশন হতো। মাঝে মধ্যে অপারেশন টেবিলে অনেক রোগীর মৃত্যুও ঘটত। দিনের পর দিন চলতে থাকা এরকম একটা পরিস্থিতি খুব স্বাভাবিকভাবেই হাসপাতাল লাগোয়া গ্রামের কিছু কিছু মানুষের মনে একটা আতঙ্কের সৃষ্টি করেছিল। তখন ওটির পেছনে আমবাগানের ভেতর দিয়ে এক ফালি রাস্তা দিয়েই আমরা ওখানকার সবাই যাতায়াত করতাম, কারণ ওই রাস্তাটাই ছিল তখন ওখানকার মানুষের একমাত্র সহজ এবং নিকটতম পথ। তবে সন্ধ্যার পর অনেকেই ও রাস্তা এড়িয়ে হাসপাতালের মধ্যে দিয়েই চলাফেরা করতেন। সন্ধ্যার পর ও রাস্তা দিয়ে যাবার সময় অনেকেই নাকি অস্বাভাবিক কিছু বস্তু এবং ব্যক্তির দর্শন পেয়েছেন। মাঝে মধ্যে অবিশ্বাস্যকর কিছু কিছু ঘটনা ঘটবার কথাও শোনা যেত। আমি খুব ছোট হলেও সে সময় ওইসব গল্প আমাকে ভীষণ আকর্ষণ করত। প্রতিদিন বিকালে যখন শেষ হয়ে আসতো পড়ন্ত সূর্যের রক্তিম আভা যখন আমবাগানের মাথায় ছড়িয়ে পড়ত, তখন পরিবেশটা কেমন যেন বদলে যেত। আমি চুপ করে বসে দেখতাম ডালপাল্লার ফাঁক দিয়ে একটু একটু করে অন্ধকার কিভাবে আমবাগানের মধ্যে নেমে আসে। মিথ্যা বলবো না, তখন আমার কেমন যেন একটু ভয় ভয় করত। আসলে মাঠে খেলতে এসে বড়দের মুখে আমবাগান, ওটি আর ওখানকার পরিবেশ নিয়ে নানা গল্প শুনতে শুনতে নিজের অজান্তে কখন যেন মনের মধ্যে আতঙ্কে ভরা এক রহস্যময় জগতের সৃষ্টি হয়েছিল। ওখানে একটা কদবেলের গাছ ছিল। ওই গাছে উঠলে নাকি জানলার ভেতর দিয়ে ওটির রুমের ভেতরের সব কিছুই দৃষ্টিগোচর হতো। একবার একটি ছেলে ভর দুপুরে কৌতূহলবশত ওই উঁচু কদবেল গাছে চড়ে বসেছিল। উদ্দেশ্য ছিল ওটি রুমের ভেতরে কি হয় তা সচক্ষে দেখা। নিচে কয়েকজন বন্ধুকে দাঁড় করিয়ে সেই ছেলেটি একদিন একাই উঠেছিল গাছে। তবে ব্যাপারটা মোটেই সহ্য করতে পারেনি সে। অল্প কিছু সময়ের মধ্যেই ছেলেটি মাটিতে আছড়ে পড়েছিল। পরে অবশ্য এ নিয়ে অনেক কথার সৃষ্টি হয়। কেউ বলে ভর দুপুরে কদবেল গাছে উঠেছিল বলেই অশরীরী আত্মা তাকে ঠেলে ফেলে দিয়েছে। আবার কাউকে বলতে শুনেছি ওটি টেবিলে খণ্ডিত রক্তমাখা মানুষের শরীর দেখে
মাথা ঘুরে ছেলেটি গাছ থেকে পড়ে গেছে। তবে সে যাই হোক না কেন বা যে ঘটনাই ঘটুক না কেন, আসলে ওই জায়গাটাকে ঘিরে সে সময় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। দু একবার আমি ওদিকটায় বল কুড়োতে গেছি। ভারী নির্জন নিস্তব্ধ পরিবেশ। গাটা যেন ভার হয়ে আসে। মনে হয় সত্যি সত্যি কারা যেন ওখানে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের চোখে দেখা যাচ্ছে না। একটু আগে আমি আমার ছোটবেলার যে ঘটনার কথা বলতে যাচ্ছিলাম, এবার সে কথা বলবার উপযুক্ত সময় এসেছে। আসলে এই ঘটনার সঙ্গে যেমন দেহচ্যুত আত্মা এবং তাদের অদৃশ্য জগতের যোগসূত্র আছে, ঠিক তেমনি ওখানকার পরিবেশের সঙ্গে আমার মনেরও একটা নিবিড় সম্পর্ক আছে। আমি তখন ক্লাস 4-এ উঠেছি। তাড়াতাড়ি স্কুলে ভর্তি হবার জন্যে সে সময় আমার বয়সটাও স্বাভাবিকের থেকে অনেকটা কম ছিল। সে সময় একা একা কখনো আমি কোথাও যেতাম না। সেবার টাউন হলের মাঠে নাগরদোল্লা, টয় ট্রেন, আরো কত সব মজার মজার জিনিস বসলো। খবরটা শোনার পর আমি আর স্থির থাকতে পারিনি। কাউকে কিচ্ছু না বলেই একদিন বিকালে আমি একা একাই সেখানে উপস্থিত হলাম। কিন্তু হায়, পকেটে পয়সা নেই যে, আর যার কারণে আমার নাগরদোল্লায়ও চড়া হলো না। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেসব দৃশ্য উপভোগ করেছিলাম। আর সেদিন আমি এতটাই মজা পেয়েছিলাম যে ভুলেই গেছিলাম আমায় বাড়ি ফিরতে হবে। বিকেল গড়িয়ে কখন যে সন্ধ্যা নেমেছে বুঝতেই পারিনি। হঠাৎ চারদিকে আলো জ্বলতে দেখে আমার সম্বিত ফিরে এলো। এবার আমায় বাড়ি ফিরতেই হবে, অনেক দেরি হয়ে গেছে। সকলে এতক্ষণ চিন্তা করতে শুরু করেছে নিশ্চয়ই। আমি আর বিলম্ব করলাম না। অনিচ্ছা সত্ত্বেও গুটি গুটি পায়ে রওনা হলাম বাড়ির দিকে। তখন কত বাজে তা জানি না। চাকদাহ রোডের দুধারে দৈত্যাকার শিশু গাছের ডালের ফাঁক দিয়ে আকাশটাকে একবার দেখার চেষ্টা করলাম, কিন্তু ঘন অন্ধকার ছাড়া আর কিছুই আমার নজরে পড়ল না। পুরানো লাশকাটা ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বারবার মনে পড়তে লাগলো আমার মেঝো মামা দুলালদের কথা। আমার মেঝো মামা তখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ভোর হবার অনেক আগে অন্ধকার থাকতে এই পথ দিয়েই স্টেশনে যেতেন ট্রেন ধরতে। একদিন মারাত্মক ভয় পান তিনি। তারপর আর কোনোদিন মামা ট্রেন ধরতে ভোর রাতে বের হননি। ওই ঘটনার কয়েকদিন পর মামা কলকাতার টবিন রোডে বাসা ভাড়া করে সেখান থেকেই যাতায়াত করতে থাকেন। মামার মুখের সে গল্প আজও আমার মনে আছে। রোজকার মতন সেদিনও মামা ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সেদিন নাকি মামার গাটা কেমন ভার ভার মনে হচ্ছিল। খানিকটা পথ হাঁটবার পর মামার মনে হলো, আজ যদি পথে স্টেশন অভিমুখী কোনো লোককে পাওয়া যেত তাহলে বেশ ভালোই হতো। অন্তত তার সঙ্গে গল্প করতে করতে যাওয়া যেত। এরকমই ভাবতে ভাবতে মামা এক সময় রেডপাড়ার মোড়ের পার হয়ে চাকদহ রোডে এসে উঠলেন। নির্জন রাস্তা। পথের কুকুরগুলোকেও নাকি সেদিন দেখা যাচ্ছিল না। মামা আপন মনে পথ হেঁটে চলেছেন। এমন সময় হঠাৎ মামা দেখলেন একটি লোক তার ঠিক আগে আগে আপন মনে হেঁটে চলেছে। লোকটিকে দেখে মামার মনে যেন একটু সাহস হলো। যাক, অন্তত এই লোকটির সঙ্গে কথা বলতে বলতে যাওয়া যাবে। লোকটা নিশ্চয়ই ট্রেন ধরবে বলেই এত ভোর রাতে বেরিয়েছে। মামা লোকটিকে ধরবার জন্যে বেশ দ্রুত হাঁটতে লাগলেন। কিন্তু একটু পরে মামার মনে হলো তিনি এত জোরে হাঁটলেও সামনের লোকটির থেকে তার দূরত্ব এতটুকুও কমেনি। মামা এরপর তার হাঁটার গতি আরো বাড়ালেন। লোকটিকে ধরবার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু তাতেও কোনো ফল হলো না।
অচেনা লোকটি বারবার সমদূরত্ব বজায় রেখে চলছিলেন। কিন্তু কেন? মামা এরপর চিৎকার করে ডাকলেন, এই যে দাদা, শুনছেন? মামা বেশ কয়েকবার এভাবে ডাকলেও সামনের লোকটি কোনো সাড়া দিল না। মামা আশ্চর্য হলেন। লোকটির ওপর মনে মনে রাগ হতে লাগলো তার। লোকটি নিশ্চয়ই ইচ্ছা করেই তার ডাক শুনছেন না। মামা লোকটিকে আর বিরক্ত না করে আবার আপন মনে পথ চলতে লাগলেন। মামা বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। লোকটিকে অনুসরণ করে দ্রুত হাঁটতে হাঁটতে কখন যে লাশ কাটা ঘরের কাছাকাছি চলে এসেছেন তা তিনি খেয়াল করেননি। সে কথা মনে হতেই মামা আরো একবার সামনের লোকটির দিকে তাকালেন। এবার কিন্তু মামা রীতিমতো আশ্চর্য হলেন। এতক্ষণ তার আগে আগে যে লোকটি হেঁটে চলছিল, এই মুহূর্তে তাকে আর দেখা যাচ্ছে না। ল্যাম্পপোস্টের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। মামা ভালো করে লক্ষ্য করলেন, সত্যি সত্যি লোকটি কোথাও নেই। তবে সে গেল কোথায়? হঠাৎ মামার মনে হলো, লোকটি চোর বদমাইশ নয় তো? এমন সময় মামা লক্ষ্য করলেন, তার আগে আগে যে লোকটি এতক্ষণ হেঁটে চলছিল তার জায়গায় এখন একটি বেড়াল হেঁটে চলেছে। কিন্তু বেড়ালটা আর 5টা সাধারণ বিড়ালের মতো দেখতে নয়, তার আকার অনেকটা বড়। এত বড় বিড়াল মামা এর আগে কখনো দেখেননি। এমনকি কারো মুখে এত বড় বিড়ালের কথাও তিনি শোনেননি। তবে কি সত্যি সত্যি ওটা বিড়াল নাকি অন্য কিছু? মামা ক্রমশ ঘেমে উঠছিলেন, গলাটাও শুকিয়ে আসছিল। সেই মুহূর্তে তিনি কি করবেন কিছু বুঝতে না পেরে হাঁটার গতি মন্থর করলেন। সামনে যেতে হলে এই পথ ধরেই তাকে এগুতে হবে, এছাড়া অন্য আর কোনো উপায়ান্তর নেই। মামা লক্ষ্য করলেন বিড়ালটা যেন ক্রমশ তার কাছে এসে পড়ছে। তিনি আস্তে আস্তে হাঁটলেও বিড়ালের থেকে তার দূরত্ব ক্রমশ কমছে। একসময় বিড়ালটা মামার খুব কাছে এসে পড়ল। মামা খুব ভালো করে তাকে দেখতে লাগলেন। বেশ বড় সড়ো চেহারা, এ কখনোই বিড়াল হতে পারে না। এ কথা মনে হতেই বিড়ালটা পেছন ফিরে একবার মামার দিকে তাকালো। অতি ভয়ঙ্কর সে চাউনি। বিড়ালটা এরপর অত্যন্ত বিশ্রী ভাবে একবার ডেকে উঠল। সে ডাক এতটাই বিকট যে মামা চমকে উঠেছিলেন। এবার কিন্তু মামাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। এতক্ষণ লক্ষ্যই করেননি তিনি লাশ কাটা ঘরের একেবারে দরজার সামনে এসে পড়েছেন। বিড়ালটা কিন্তু আর সামনে এগুলো না, রাস্তা ডিঙিয়ে এসে বাদিক থেকে ডান দিকে চলে গেল। তারপর লাশ কাটা ঘরের রাস্তা ধরে জঙ্গলের মধ্যে চলে গেল, সেখানেই অদৃশ্য হলো। মামা একবার ভাবলেন বাড়ি ফিরে যাবেন, কিন্তু সেদিন অতি প্রয়োজনীয় কাজ থাকায় তিনি সে সংকল্প ত্যাগ করে পুনরায় হাঁটতে শুরু করলেন। কিন্তু লাশ কাটা ঘরের পেছনে তে রাস্তার মোড়ের কাছে আসতেই তিনি এক অদ্ভুত জিনিস দেখতে পেলেন। অবশ্য সেটা যে কি জিনিস প্রথমে তা তিনি বুঝতেই পারেননি। প্রথমে তার মনে হয়েছিল শিশু গাছের ওপর থেকে কি যেন একটা ঝুলছে, বেশ লম্বা। কৌতূহল বশত মামা খানিকটা এগিয়ে যেতেই জিনিসটা তিনি স্পষ্ট দেখতে পেলেন। আমার মেজ মামা অত্যন্ত সাহসী এবং নাস্তিক প্রকৃতির লোক ছিলেন, কিন্তু এরপর তিনি যা দেখলেন তাতে তার মতো মানুষেরও বুকের মধ্যে ঢিপ ঢিপ করে উঠল। খানিকটা এগোতেই মামা দেখতে পেলেন শিশু গাছের উঁচু ডালে ঝোপের ভেতর থেকে একখানা পা বেরিয়ে এসে রাস্তা পর্যন্ত ঝুলে পড়েছে। পাটা আবার মাঝে মাঝে নড়ছে, দেখে মনে হবে কেউ যেন ঝোপের আড়ালে বসে পা দোলাচ্ছে। মামা কিন্তু এরপরে আর এক পাও এগুলেন না। বোধ করি তিনি বুঝেছিলেন সামনে আর এগুলে বিপদ নিশ্চিত। অবশ্য সে সময় মামার সারা শরীর পাথরের মতো ভার হয়ে উঠেছিল। এক পা চলাও তখন তার পক্ষে যে কষ্টসাধ্য ব্যাপার তা মামার কথা থেকেই বুঝেছিলাম। সেদিন শুধুমাত্র সাহসের ওপর ভর করেই মামা অতি কষ্টে কোনো রকম বাড়ি ফিরে এসেছিলেন।
তারপর অবশ্য মামা আর কোনো দিন ভোর রাতে ট্রেন ধরবার জন্যে ঘর থেকে বের হননি। কদিনের মধ্যেই কলকাতায় বাসা ভাড়া নিয়ে চলে গেছিলেন। মামার মুখে শোনা সেদিনের সেই ঘটনার কথা মনে করতে করতে আমি দ্রুত পায়ে হেঁটে চলেছি। মাঝে মধ্যে অবশ্য মাথাটাকে সামান্য উঁচু করে ওপরে শিশু গাছগুলোর ঝোপের দিকে তাকিয়ে দেখে নিচ্ছিলাম। আমাকে একলা পেয়ে সেই মুহূর্তে সেখান থেকে কোনো পা নেমে আসেনি তো ভয় দেখাবার জন্যে? রাস্তায় পথ চলতি মানুষ ব্যস্ত হয়ে নিজ নিজ গন্তব্যের দিকে ছুটে চলেছেন, আমার দিকে কারো নজরই নেই। আমি যে একটা ছোট্ট মানুষ একা একা পথ হেঁটে চলেছি সেদিকে কারুর কোনো গ্রাহ্য নেই। অগত্যা আমি মনে সাহস করে লাশ কাটা ঘর পেছনে ফেলে এগিয়ে চললাম। মনের ভুলে ঘুরপথে না গিয়ে কখন যে আমি সোজা হাসপাতালের রাস্তায় উঠে পড়েছি তা বুঝতেই পারিনি। হারু দাদুর চায়ের দোকানের কাছে এসে হঠাৎ বুকের মধ্যে ধড়াস করে উঠল। আরো একটু এগোলেই সেই গা ছমছম করা রাস্তা। এখন আমাকে ওটির পাশ দিয়ে আমবাগানের পথ ধরেই বাড়ি ফিরতে হবে। কি করব কিছু বুঝে পেলাম না। তাছাড়া তখন ভাববারও কোনো অবকাশ নেই, সময় ক্রমশ বেড়েই চলেছে। বাড়ি ফিরে কপালে নিশ্চয়ই তিরস্কার জুটবে, সেই সঙ্গে গোটা কতক দক্ষিণাও জুটে যেতে পারে। কথাটা মনে হতেই আমি মন থেকে দ্বিধা, সংকোচ, ভয় সমস্ত কিছু ঝেড়ে ফেলে দ্রুত হাঁটতে শুরু করলাম। তবে মনে মনে ভীষণভাবে কামনা করছিলাম কোনো একজনকে, যার সঙ্গে সঙ্গে আমি ওই নির্জন অন্ধকার রাস্তাটুকু পার হয়ে যেতে পারি। এরকম ভাবতে ভাবতে যখন আমি তারাপদদার দোকান পার হয়ে এসেছি, এমন সময় মনে হলো কেউ যেন লেবার রুমের পাশ দিয়ে ওই দিকেই হেঁটে যাচ্ছে। আমি আর কাল বিলম্ব না করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলাম লোকটাকে ধরবার জন্য। রাস্তার মোড়টা পেরোতেই দেখলাম সত্যি সত্যি একটা লোক সেদিকেই যাচ্ছে। এরপর আমি মনে সাহস করে এক ছুটে তার কাছে গিয়ে থামলাম। তারপর হাঁপাতে হাঁপাতে লোকটার পেছন পেছন হাঁটতে শুরু করলাম। লোকটা আমার সাড়া পেয়ে পেছন ফিরে তাকিয়ে বললেন, কোথায় যাবে তুমি? আমি বললাম, বাড়ি। লোকটা একটু হেসে বললেন, তোমার ভয় করছে বুঝি? আমি মাথা নেড়ে বললাম, আগে না, আপনি রয়েছেন তো। লোকটি এরপর আমার মুখের দিক তাকিয়ে কি যেন একটু ভাবলেন, তারপর বললেন, না না, কিসের ভয়, চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। তাছাড়া আমি তো ওই দিকেই যাব। কেন জানি না এরপর আমি লোকটিকে আপন ভেবে নির্ভয়ে ওর সঙ্গে চলতে থাকলাম। তবে খানিকটা পথ যাওয়ার পর আমবাগানের মধ্যে একটা শব্দ হতেই আমি সেদিকে তাকালাম। দেখলাম দুটো চোখের মতো কি যেন জলজল করছে। আমি ভয় পেলাম না, কারণ ব্যাপারটা আমার জানা ছিল। কিছুদিন আগেই আমাদের বাড়ির পেছনে আন্নির শিমুল গাছে ঠিক ওই রকম দুটো জ্বলন্ত চোখ দেখে আমার মেজদা ভয়ে চিৎকার করে উঠেছিল। তখন সন্ধ্যা রাত্রি। মেজদার চিৎকারে বাড়ির সবাই ছুটে গেছিলাম সেখানে, কিন্তু পরে আর আমরা কিছুই দেখতে পাইনি। আমার মা বলল, ওটা ভামবেড়াল, রাত্রে ওদের চোখ আগুনের গোলার মতো জ্বলজ্বল করে। পরে অবশ্য কয়েকদিন রাত্রে আমিও ঠিক ওরকম জ্বলন্ত চোখ দেখেছি, কিন্তু ব্যাপারটা জানি বলে আমার এতটুকুও ভয় লাগেনি তখন। তাই সেদিনও আমবাগানে জ্বলন্ত চোখ দেখে আমি ভয় পেলাম না। তবে কয়েক পা এগুতেই লক্ষ্য করলাম আমবাগানের মধ্যে এক জোড়া নয়, বেশ কয়েক জোড়া জ্বলন্ত চোখ যেন আমার দিকেই তাকিয়ে আছে। লোকটি হঠাৎ আমায় বলে উঠলেন, ওদিকে চেও না বাবু, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। বুঝতে পারলাম আমি পাছে ভয় পাই, তাই লোকটি ও কথা বলছেন। ব্যাপারটা বুঝতে পেরে আমি খুব সাহসের সঙ্গে বলে উঠলাম, না না, আমি ওদের দেখে মোটেই ভয় পাইনি। এর আগে অনেকবার আমি ওরকম জ্বলন্ত চোখ দেখেছি আমাদের বাড়ির পেছনের বাগানে। লোকটি আমার কথা শুনে বললেন, আমি জানি তোমার খুব সাহস আছে, কিন্তু তুমি জানো না ওরা কারা। আমি ব্যস্ত হয়ে বললাম, এমা কেন জানবো না, ওরা তো ভামবেড়াল, আমার মা একদিন বলেছেন।
লোকটি বললেন, হতে পারে সেগুলো ভামবেড়াল, তবে এগুলো ভামবেড়াল নয়। লোকটির কথা শুনে ওর মুখের দিকে একবার তাকালাম। প্রথমে মনে হয়েছিল উনি বোধহয় আমাকে ভয় দেখাতে চাইছেন, হয়তোবা দেখতে চাইছেন আমার সাহস কতটুকু, অথবা আদেও আমার সাহস আছে কিনা। কিন্তু একটু পরেই বুঝতে পারলাম আমার ধারণা সম্পূর্ণ অমূলক। কারণ মায়ের মুখেই শুনেছিলাম মানুষের সাড়া পেলে ভামবেড়াল ভয় পালিয়ে যায়, কিন্তু এরা পালাচ্ছে না, বরং মনে হচ্ছে ওরা যেন ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছে। তবে কি লোকটি যা বলল তাই সত্যি? ওরা ভামবেড়াল নয়, তবে ওরা কারা? লোকটি এক সময় ব্যস্ত হয়ে বললেন, বাবু একটু পা চালিয়ে চলো। এরপর লোকটি নিজেও খুব জোরে হাঁটতে শুরু করলেন। আমি ওর সঙ্গে পেরে উঠছিলাম না। একবার লোকটির হাত ধরবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হলো উনি যেন নিজের হাতটা ছিটকে সরিয়ে নিলেন। আমার মাথায় তখন কিছুই ঢুকছিল না। লোকটির ব্যবহারেও কেমন যেন আশ্চর্য হচ্ছিলাম। ওটি রুমের পাশে কদবেল গাছের নিচে এসে এবার সত্যি সত্যি আমার ভ্রম কাটলো। বুঝতে পারলাম আমার অনেক দেরি হয়ে গেছে। লোকটির ওপর ভরসা না করে তার চেয়ে বরং ঊর্ধ্বশ্বাসে ছুটে এ স্থান ত্যাগ করলেই বোধহয় ভালো করতাম। কিন্তু এখন আর তা হবার নয়, কারণ কদবেল গাছের নিচে এসে আমাদের দুজনকেই থমকে দাঁড়িয়ে পড়তে হলো। কয়েক জোড়া জ্বলন্ত চোখ তখন আমাদের চতুর্দিকে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। আসলে লোকটির কথাই সত্যি। এতক্ষণ পর তা আমার কাছে পরিষ্কার হলো। জ্বলন্ত চোখগুলো কোনো ভামবেড়ালের তো নয়, এমনকি কোনো প্রাণীরও নয়। শুধুমাত্র জ্বলন্ত কতগুলো পিণ্ড আমাদের চতুর্দিকে চক্রাকারে পরিভ্রমণ করে বেড়াচ্ছে। কিন্তু ওগুলো কি? এরপর গল্পের পরবর্তী অংশ শুনবেন। লক্ষ্য রাখুন, গল্প হলেও সত্যি অনুষ্ঠানে।